হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? অবশেষে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল তাদের বিশ্বকাপ যাত্রার উদ্দেশ্যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই যে একজন ব্রাজিলিয়ান ফ্যান আর্জেন্টিনার জার্সি পরে কী করছে। হ্যাঁ, আর্জেন্টিনার দল সম্পর্কে তো একটু কথাবার্তা বলবো, তাদের স্কোয়াডটি কেমন হলো সেটা মতামত জানাবো। তার আগে জানাই আমার এই আর্জেন্টিনার জার্সির আদ্যপান্ত আসলে বিশ্বকাপ উপলক্ষে এক ধরনের উন্মাদনা তো থাকেই। আর দলটা যখন আর্জেন্টিনা হয় তখন আসলে এই দলটাকে নিয়ে তার প্রতিপক্ষ বা তার বিপক্ষের দলেরা অনেক আগ্রহ পোষণ করে। আর আমাদের এই দেশে আর্জেন্টিনা তো এক ধরনের উন্মাদনার বিষয়। আমি আর্জেন্টিনার ফ্যান না হয়েও আমি কিন্তু আর্জেন্টিনার প্রতি এক ধরনের অ্যাডমায়ারেশন ফিল করি, অ্যাডমায়ারেশন দেখা, এবং তাদের মেসি যা যিনি কিনা আমাদের এই সময়েরই সর্বকালের সেরা, তো অবশ্যই এই সময়েরই সেরা ফুটবলার। তো তার প্রতি একটা অ্যাডমাইরেশন আমার আছে, আগেও ছিল, সবসময় ছিল। যখন বিপক্ষের ভক্ত হিসেবেও খেলা দেখতাম তখনও মুগ্ধ হয়েই কিন্তু খেলা দেখেছি এই ফুটবল জাদুঘরে। তো এই ফুটবল জাদুঘরের সম্ভবত এটাই অবশেষে শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তো সেই অ্যাডমাইরেশনের কারণেই বলুন, কিংবা এক ধরনের স্মৃতির ভাণ্ডারে এই মেসির জার্সিটাকে রেখে দেওয়ার কারণেই বলুন না কেন, এই জার্সিটা আমার কেনা। তো পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার খেলা নিয়ে যখন কথাবার্তা হবে অবশ্যই এই জার্সি পরে থাকার থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এই হলো আমার অনুভূতি। ব্রাজিলিয়ান ফ্যান যারা আছেন তারা খেপবেন না, কারণ আমি আসলে ব্রাজিলিয়ান ফ্যান। এই সব মানে ওয়ার্ল্ড কাপে আমার প্রথম পছন্দের দল হচ্ছে ব্রাজিল, সেকেন্ড হচ্ছে পর্তুগাল। তারপর যারা আছে সবার প্রতি আমার ভালো লাগা আছে, মুগ্ধতা আছে। আমি ফ্রান্সের খেলা খুব পছন্দ করি, স্পেনের খেলাও আমার দুর্দান্ত লাগে। জার্মানিকে জার্মানির খেলা ভালো না লাগলেও জার্মানিকে আমি স্যালুট জানাই, যে তাদের যে একটা ঐতিহ্য আছে ফুটবলের, সেটাকে কিন্তু অবশ্যই অ্যাডমায়ার করতে হয়। তো সর্বোপরি একজন ফুটবল ফ্যান হিসেবে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমি খুবই এক্সাইটেড। আজকে এক্সাইটেড হচ্ছি যে লিওনেল স্কালোনি যে দলটি দিয়েছে সেই দলটির বিষয়ে আলোচনা করার জন্য। প্রথমেই যদি আমরা দেখি দলটা আসলে কিন্তু স্কালোনি যেই একটা সাম্রাজ্য বা যে একটা পরিবার গড়ে তুলেছেন বিগত 4-5 বছর 6 বছর ধরে, সেটারই একটা কন্টিনিউশন আমরা দেখছি। মানে 2022 সালের বিশ্বকাপে তিনি যেই পরিবারটিকে নিয়ে, আমি পরিবার বলবো এই কারণে, কারণ ফুটবল টিমটাকে উনি কোনো, হ্যাঁ মেসি তো ছিলই, কিন্তু কোনো স্টার বা কোনো দাপট, কোনো ব্র্যান্ডিংয়ের মাধ্যমে খেলানোর চেষ্টা করেননি, ব্র্যান্ড বা সুপারস্টার দিয়ে খেলানোর চেষ্টা করেননি। তিনি আর্জেন্টিনা দলকে একটা দল হিসেবে তৈরি করেছিলেন। তো সেই দলটিকে কিন্তু এবার কন্টিনিউ করছেন। গতবারের 26 জনের ভিতরে এবার তিনি এই 4 বছরের ব্যবধানে এবার তিনি সেই 26 জনের যে দলটি ছিল 22-এ, তাদের ভিতর 17 জনকে এই নতুন স্কোয়াডে উনি রেখেছেন। মানে মোটামুটি একই ধরনের দলেই উনি রেখেছেন। নতুন যে 9 জন আছেন তারাও এখনকার সময় খুব দুর্দান্ত খেলছেন বিভিন্ন ক্লাবে, ইউরোপের বিভিন্ন ক্লাবে। তো কেমন হলো স্কোয়াড? হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, যেমন আনহেল ডি মারিয়া, তিনি অবসর নিচ্ছেন, তিনি খেলবেন না, এবং আরও কিছু খুব বড় বড় নাম আছে যা এই 17 জন বা এই 26 জনের ভিতর নেই। তার মধ্যে প্রথমেই বলতে হবে হ্যাভিও অ্যাকিউনার কথা, তারপরে সেনেসি খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার ছিল, সেও নাই। বুয়েন্দিয়ার কথা অনেকেই বলছে, অনেক বিশ্লেষক বুয়েন্দিয়াকে বলতেছে উনি থাকার কথা, ওনাকে রাখা উচিত ছিল। আর রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ডার মাস্তুনতুনো, উনি নেই। ওনাকে ধরা হচ্ছিল যে আর্জেন্টিনার বর্তমান সময়ের বা ভবিষ্যৎ, বর্তমান সময়ের তো চৌকস একজন খেলোয়াড়ই, কিন্তু ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ওনাকে এই গত 1 বছর আগেও ধারণা করা হচ্ছিল। কিন্তু ব্যাড লাক, এই সিজনটা রিয়াল মাদ্রিদে মাস্তুনতুনোর ভালো যায়নি, তো সেই কারণেই নেই, উনি নেই। আলেকজান্দ্রো গার্নাচো চেলসির হয়ে অন অ্যান্ড অফ ইঞ্জুরির ভিতর ছিলেন, খেলা দিয়ে আকৃষ্ট করতে পারেননি। তো এরকম বেশ কয়েকটি নাম আছে যারা আগের 22-এর বিশ্বকাপের ছিল, তারা এইবারে স্কালোনির দলে সুযোগ পায়নি। আমার মনে হয় এই নামগুলো
কে রিপ্লেস করেছে কারা, সেগুলো দেখতে হবে। যদি রিপ্লেসগুলো দেখি বা এক এক করে যদি আর্জেন্টিনার স্কোয়াডটাকে গবেষণা করি, প্রথমেই দেখব গোলকিপারে যদি দেখি 3জন গোলকিপার আমরা প্রথমেই বাজ পাখি নামে যাকে চিনি, মার্তিনেজ, এমিলিও মার্তিনেজ, তারপর আছে রুল্লি, আছে মুসো, আছে মুসো সম্পর্কে আমার একটা ধারণা আছে, অ্যাটলেটিকো মাদ্রিদের এই গোলকিপার এই সিজনে দুর্দান্ত খেলেছে। আমার মনে হয় এমিলিও মার্তিনেজ যদি ইনজুরি সংক্রান্ত কোনো সমস্যা তার থেকে থাকে, যেটা আমরা দেখেছি অ্যাস্টন ভিলা হয়ে যিনি ইউএফএ কাপটা জিতলেন, এখানে কিন্তু উনি ইনজুরি আক্রান্ত হয়েছিলেন, তার আঙ্গুলের একটা সমস্যা ছিল। তো ইনজুরি সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে তাহলে হয়তো বা স্কালোনি সেকেন্ড গোলকিপার হিসেবে মুসোকে নামাবে। খুবই ভালো গোলকিপার, আমরা তার পারফরমেন্স যারা রিয়েলি লালিকে ফলো করি তারা কিন্তু দেখেছি। আর সেন্টার ব্যাক এই যেটাকে বলা হচ্ছে আর্জেন্টিনার এখনকার দলটাকে যদি একটু নড়বড়ে ধরা হতে পারে, নড়বড়ে তো অবশ্যই না, আর্জেন্টিনার মিডফিল্ড হচ্ছে বিশ্বমানের এখনও, এবং মানে বাইশে যারা ফুল হয়ে ফুটেছিল ওরা এখন পরিপক্ক, একদম ম্যাচিওর প্লেয়ার। আর্জেন্টিনার মিডফিল্ডার যখন আসবো তখন আপনারা বুঝতে পারবেন, নামগুলো শুনলেই মানে অবাক হতে হয়। আমার মনে হয় যে স্পেন পর্তুগালের পর ওয়ার্ল্ড কাপের সেরা মিডফিল্ডটা হচ্ছে আর্জেন্টিনার, বা এই স্পেন পর্তুগাল এবং আর্জেন্টিনা এই তিন দলের মিডফিল্ডটাকেই আমরা সেরার কাতারে রাখতে পারি, কেউ কারোর থেকে আলাদা নয়। তো যাই হোক, আগে সেন্টার ব্যাক নিয়ে কথা বলি। সেন্টার ব্যাকে রোমেরো, মার্তিনেজ, লিচা মার্তিনেজ, ব্যালার্দি, অটিমান্দি। এখানে যেটা কনসার্নের বিষয় হচ্ছে যে 4জনের নাম বললাম তারা মোটামুটি একটু বয়স হয়ে গেছে, বিশেষ করে রোমেরো, লিচা, অটিমান্দি তো অনেক বয়স অনেকটা বেশি, তার মানে তাদের অবশ্যই ক্ষিপ্রতার মধ্যে একটু ঘাটতি থাকবে। কিন্তু তার থেকে বড় কনসার্ন হচ্ছে রোমেরো এবং মার্তিনেজ ইনজুরিতে আছেন, হালকা ইনজুরিতে আছেন, যদিও ওনারা খেলার শুরু হওয়ার আগে ঠিকঠাক হয়ে যাবেন। কিন্তু এক হচ্ছে এই সেন্টার ব্যাক যারা আছেন তারা একটু বুড়িয়ে গিয়েছেন এবং তারা ইনজুরি প্রবণ, এটা একটা কনসার্নের বিষয় হতে পারে স্কালোনির জন্য। রাইট ব্যাকে আমরা মলিনাকে দেখছি, মন্টিয়ালকে দেখছি, খুবই প্রমিসিং এবং খুবই মানে তাদের উপর ভরসা রাখা যায়। লেফট ব্যাকে অ্যাজ ইউজুয়াল ট্যাগলিয়াফিকো অ্যান্ড মেডিনা, এরাও মানে দুর্দান্ত। তবে আমার মনে হয় বেস্ট ইলেভেনে ট্যাগলিয়াফিকো স্টার্ট করবে, আর ওদিকে রাইট ব্যাকে মলিনাকে আমি প্রিফার করবো অ্যাজ এ রাইট ব্যাক। মিডফিল্ডের কথায় আসি, এখন মিডফিল্ডটা খুবই ইন্টারেস্টিং। আপনারা নামগুলো যদি দেখেন, অ্যানজো ফার্নান্ডেস, ডি পল, ম্যাকেলিস্টার, প্যারেদেস, প্যালাসিওস, বার্কো, লো সেলসো, মানে কি দুর্দান্ত ক্রিয়েটিভ মিডফিল্ড, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো এরকমই হওয়া উচিত, কি বলেন? মানে দুর্দান্ত মিডফিল্ড। এরা যখন তাদের ক্রিয়েটিভিটি শো করে সামনে বলটা পাস করবে, সেটা মেসি হোক, লাউতারো মার্তিনেজ হোক বা আলভারেজ হোক, তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। উইঙ্গারে যদি দেখি, উইঙ্গারে নিকো পাস খুব প্রমিজিং এবং অনেকে ধারণা করছেন এই ওয়ার্ল্ড কাপের বিস্ময় হবে এই নিকো পাস। টি আলমাডা, সিমিওনে, গঞ্জালেস আছে উইঙ্গার্স হিসেবে, উইঙ্গারে ওনারা থাকবে। এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে যেটা বললাম, মেসি অ্যাজ ইউজুয়াল মেসি তো থাকবে, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং লোপেজ। তো এদেরকে আসলে রিপ্লেস করার কেউ নেই, মানে এরা ওয়ার্ল্ড ক্লাস তো অবশ্যই। মেসি, মার্তিনেজ, আলভারেজ, চিন্তা করেন এখানে হয়তো 2জন খেলবে, 3জন একবারে কোচ নামাবে না, কিন্তু এরা যখন ফরওয়ার্ড লাইনে থাকবে তখন খুব কঠিন হয়ে যাবে বিপক্ষ দলের জন্য। অ্যাটলিস্ট আমি আশা করি যে প্রথম যে গ্রুপ অফ ম্যাচগুলো আছে আর্জেন্টিনা খুব ভালোভাবে উতরে যেতে পারবে যদি তাদের ইনজুরি কনসার্নটা না থাকে এবং তাদের সেন্টার ব্যাক যারা আছে তারা যদি ফুল ফর্মে এবং ফুল ফিট থাকে। অল ইন অল যদি চিন্তা করি, আর্জেন্টিনা দলটা তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবং এখন ব্যাপারটা হচ্ছে আমার যেটা প্রেডিকশন, যেটা হচ্ছে গ্রুপ পর্বে তো পাস করেই যাবে, কোয়ার্টারে সম্ভবত আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল অথবা স্পেন।
বিগ ম্যাচ, এবং বিগ ম্যাচেই পরীক্ষাটা খুব ভালোভাবে হবে। ওই ক্রুশাল ম্যাচগুলোতে এই লাইন আপের যারা, যেখানে ত্রিশোর্ধ্ব প্লেয়ারই আছেন 9-10 জনের মতো, তো এই লাইন আপের এই প্লেয়ারগুলো কতটুকু ওই ম্যাচের টেন্স মুহূর্তে কতটুকু তাদের ফিডব্যাক দিতে পারবে, কতটুকু সেই ইন্টেন্সটা ধরে রাখতে পারবে, এই বয়সেও যারা মোটামুটি 9-10 জন আছেন যারা অনেক বয়স হয়ে গেছে, তারা কতটুকু ডেলিভার করতে হবে তার উপর নির্ভর করবে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার ব্যাপারটি। আমি প্রথমে যেটা বলেছিলাম যে আর্জেন্টিনার যে পরিবার একটা হয়ে খেলে, সেই পরিবারটা কতটুকু এখনও সেই তীক্ষ্ণ, এখনও সেই চৌকস লেভেলের আছে, সেটাই আসলে কিন্তু আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে সাহায্য করবে। আদারওয়াইজ কোনো যদি একটা কিছু একটা জিনিস ব্রেক হয়ে যায়, যেটা আমি দেখছি সেন্টার ব্যাকে এক ধরনের দুর্বলতা আছে, এই ধরনের যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে একটু সমস্যা দেখা দিতে পারে বিগ ম্যাচগুলোতে। আমি প্রথম দিকে আর্জেন্টিনার কোনো সমস্যা দেখছি না অ্যাটলিস্ট, বাট ওয়ার্ল্ড কাপ শুরু হলে বোঝা যাবে আসলে কী হবে। তো আপনার আর্জেন্টিনার এই যে স্কোয়াডটা ঘোষণা হলো সেই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মতামত আর্জেন্টিন ফ্যানরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো নিউজ এবং স্পোর্টস নিউজের নতুন কোনো খবর নিয়ে। আমাদের এই পেজের সাথেই থাকুন।